প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। ধন্যবাদ। স্বাগত আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, প্রাণী সম্পদ অধিদপ্তর করের টাকা অপব্যয়ের আরেক উদাহরণ। দ্য ইকোনমিস্টের তালিকা 24-এর বর্ষসেরা দেশ বাংলাদেশ। লাশের খণ্ডাংশগুলো আনারুলের মেয়ের সঙ্গে মিলল ডিএনএ। কালের কণ্ঠ, চলচ্চিত্রের আকাশে কালো মেঘ, বাংলাদেশের চলচ্চিত্রের চালচিত্র, বেকার 30,000 শিল্পী কলাকুশলী। নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। নির্বাচনী চাপ বাড়াতে মাঠের কর্মসূচি দেবে বিএনপি। দৈনিক সমকাল, গরিবের টিসিবি পণ্যে বাড়ছে হকদার। মদ্যপ তরুণের বেপরোয়া গাড়িতে পিষ্ট বুয়েট ছাত্র। দৈনিক যুগান্তর, চ্যালেঞ্জে দেশের অর্থনীতি, ভূমি উপদেষ্টা হাসান আরিফ আর নেই। স্বপ্ন না থাকলে সফল হবেন না। আল আজহারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস। দৈনিক ইত্তেফাক, মাতাল চালকের গাড়ি চাপায় প্রাণ গেল বুয়েট শিক্ষার্থীর। স্বপ্ন পূরণে চ্যালেঞ্জ নিতে শিখুন, উপদেষ্টা হাসান আরিফ আর নেই। বাংলাদেশ প্রতিদিন যেভাবে নির্বাচনের প্রস্তুতি, মাদক নিয়ে শোবিজে তোলপাড়। ডিজিটাল বিপ্লবে তরুণদের দক্ষতা বাড়ানোর প্রস্তাব। মানবজমিন, 5 বছরে 16,555 খুন, যে কারণে বাংলাদেশকে বেছে নিল ইকোনমিস্ট। সময়ের আলো, বর্ষসেরা বাংলাদেশ, ক্যারিবীয়দের বাংলা ওয়াশ। কালবেলার শিরোনাম, শিক্ষার্থীদের নতুন দল ঘিরে রাজনীতি নানা সমীকরণ, হাসান আরিফের জীবনাবসান। খবরের কাগজের শিরোনাম, ইতিহাস গড়ল টাইগাররা, হয় এমপি না হয় পদ। ইকোনমিস্টের এবারের বর্ষসেরা বাংলাদেশ। দৈনিক সংগ্রাম, সংস্কার দৃশ্যমান হওয়ার পরেই জাতীয় নির্বাচন। দারিদ্র্য বিমোচনের মহান দায়িত্ব তরুণদেরই বহন করতে হবে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাষণে ডক্টর ইউনূস। দৈনিক করতোয়া, উপদেষ্টা হাসান আরিফ আর নেই। ব্যাংক ডাকাতির চেষ্টায় 1 মাস আগে থেকেই রেকি করা হচ্ছিল, 2 জনের স্বীকারোক্তি, 1 জন রিমান্ডে। আপনি শিরোনাম শুনলেন, কিন্তু দুঃখজনক সংবাদ দিয়ে আলোচনাটা শুরু করতে হয়। উপদেষ্টা হাসান আরিফ, মানে কিছু কিছু মৃত্যু আছে না, হঠাৎ করে মানে খুব বুকের ভেতরে একটা আলোড়ন তোলে যে লোকটা আগের দিন ভালো ছিলেন, আগের দিন কর্মব্যস্ত জীবন, সুস্থ মানুষ, পরের দিনেই হঠাৎ স্কল বা সামাজিক যোগাযোগ মতে এসে গেল হাসান আরিফ আর নেই। সেটাই একটা ট্র্যাজেডি, তাই না? তবে একটা শান্তির কথা, মানুষকে তো যেতে হবেই, সুস্থ অবস্থায় যেতে পারলে ভালো আর কি, তাই না? অন্যের বার্ডেন না হয়ে, নিজে কষ্ট না পেয়ে। বয়সও হয়েছিল ওনার 85-র মতো বয়স, আর কালারফুল একটা লাইফ উনি লিড করে গেছেন। সেটা প্রধান উপদেষ্টা দেশে ফিরে, এর আগেও তিনি উপদেষ্টা হিসেবে উপদেষ্টা ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো বর্ণাঢ্য জীবন এবং খুবই বিশিষ্ট একজন ব্যক্তি ছিলেন আর কি। তো ফলে এই শূন্যতা একটা তৈরি হলো। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, তার আত্মার শান্তি কামনা করি। আমরা এই অনুষ্ঠানের আগে আলোচনা করছিলাম তরুণদের নিয়ে। তরুণরা একটা বিস্ময়কর পরিবর্তন ঘটালেন আমাদের দেশে, কিন্তু কখনো কখনো এই কয়েকদিনে তরুণদের নিয়ে যে রিপোর্ট হচ্ছে, বিশেষ করে মদ্যপ তরুণের বেপরোয়া গাড়িতে পিষ্ট বুয়েট ছাত্র। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে এর আগে অনেক অতীতকালে একজন বিশিষ্ট ছড়াকারকে ওইভাবে আমরা মরতে দেখেছি। তো এই যে তরুণদের বেপরোয়া গতি, এটার দায়িত্ব কার? অবদমন করবার দায়িত্ব কার? এটা তো অভিভাবকদের মূলত দায়িত্বটা, তারপর শিক্ষকদের। তাদেরকে আমরা সেইভাবে যেন গড়ে তুলি। মানে তরুণ বয়সে তো একটা থাকবে অ্যাডভেঞ্চারিজমের নেশা থাকবে, তারা তো আর হিতাহিত জ্ঞান অতটা সেইভাবে বোধটা গড়ে ওঠে না। ফলে এটা অভিভাবকদেরই মূল দায়িত্ব, তাদেরকে সেইভাবে গড়ে তোলা, সেই শিক্ষাটা তাদেরকে দেওয়া, মূল্যবোধটা সঞ্চালিত করা তাদের মধ্যে, এবং তাদের হাতে স্টিয়ারিং না তুলে দেওয়া কম বয়সে। এবং আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কি করছে, সেটার দিকে একটু সফট নজরদারি, তাই না? খুব বেশি কর্তৃত্ব করলে আবার
আত্মহত্যার প্রবণতাও দেখা দেয়, অভিমানী হয় তারা এই বয়সে। টিনেজটা তো ভয়ঙ্কর ব্যাপার, ফলে তখন আরও বেশি সতর্ক হতে হয় গার্জেনদেরকে। এই টিনেজের এই বিপজ্জনক সময়টাতে সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে, তার গতিবিধি সেগুলি বন্ধুর মতো তাকে সেইভাবে সৎ পথে রাখা, বুঝিয়ে মোটিভেট করে, তাই না? শাসন করতে গেলে মানে শারীরিকভাবে মারধর করে তো হবে না, তাকে সেইভাবে মোটিভেট করতে হবে, বোঝাতে হবে আর কি। যে এটা দুর্ভাগ্যজনক যেটা রিপোর্টে পাওয়া গেল যে 3 জন যারা মোটরসাইকেল মানে গাড়ি চাপা দিয়ে গেল তাদের মধ্যে 2 জন মাদকাসক্ত ছিল, এবং সেখানে মদের বোতলও পাওয়া গেছে, বিয়ারও পাওয়া গেছে। হ্যাঁ, সেগুলি তো খুবই দুঃখজনক। এগুলি তো নজরদারি, তাদের পারিবারিক ইতিহাসটা অনেক বিশিষ্ট জনের ছেলেরা। হ্যাঁ, সেগুলি তো দুঃখজনক আরো, তাই না? যেই ছেলেটি অকালে মারা গেল সে কিন্তু খুবই সম্ভাবনা, এবং সে এই জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। খুবই মর্মান্তিক। এইটা তো আর কোনোভাবে পূরণ হবে না। মা বাবা এই শোকটা সহ্য করবে, এবং দেশেরও ক্ষতি, তাই না? এত একটা সম্ভাবনাময় তরুণের। আমরা বাবা মার কাছে অনুরোধ করব, এই অনুষ্ঠানে প্রায় প্রতিদিনই আমি একটি কথা বলি, আপনার সন্তান প্রতিদিন কোথায় যায়, কার সাথে মেশে, তার বন্ধু কারা, খেয়াল রাখেন। বাংলাদেশ নিয়ে একটি ভালো খবর আছে। প্রথম আলো বিশেষ শিরোনাম করেছে 24-এর বর্ষসেরা দেশ বাংলাদেশ, দ্য ইকোনমিস্টের তালিকা। এখানে যেটা বলা হচ্ছে যে দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে সেরা ধনী, সবচেয়ে ধনী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী এমন সব বিবেচনায় নয়, বরং গত 12 মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ একটা তো বাক বদলের পথে এগুচ্ছে, তাই না? সেইটাই আসলে বিচার্য হয়েছে। বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, হ্যাঁ, এবং এই মানুষের যে মুক্তি, গণতান্ত্রিক মুক্তি, স্বৈরাচার থেকে মুক্তি, সেটার জন্য সর্বপ্লাবী যে আন্দোলন, সেটার স্বীকৃতিটাই এসছে। তো এখানে আমাদের থেমে থাকলে হবে না, এটা ধরে রাখতে হবে। ধরে রাখার চ্যালেঞ্জটা আরো বেশি কঠিন। মানে প্রশংসা যখন আপনি পাবেন, তার মানে আমাদের দায়িত্বটা বেড়ে গেল। আমাদের যেন মাথা নষ্ট না হয়, আমরা যেন আত্মতুষ্ট না হই, এটাকে নিয়ে যেন আমরা আত্মগর্বে না। হ্যাঁ, এবং এই যে আমাদের যে পরিবর্তন সাধিত হয়েছে সেটার সংহত করা, সেটাকে টেকসই করা, সেটাকে স্থায়ী করা, সেটার জন্য কিন্তু আরো দায়িত্ব সবারই আছে, প্রত্যেকটি নাগরিকের আছে। তো এটা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে আবার বর্ষসেরা কেন, সবচেয়ে খারাপ অবস্থায় আমরা চলে যেতে পারি। সেটা কোনোভাবেই যেন না হয়, সেই দিকে প্রত্যেকের দায়িত্বশীল হওয়া দরকার। আজকের পত্রিকার একটি পত্রিকার শিরোনাম, লিড শিরোনাম, শিক্ষার্থীদের নতুন দল, রাজনীতি, নানা সমীকরণ। তাহলে তো দল করবে, এত সমীকরণ কিসের? নানান পোলারাইজেশন হচ্ছে এখন, নির্বাচন সামনে, তাই এটা তো ঘনীভূত হচ্ছে, আস্তে আস্তে হবে। সেখানে হয়তো পতিত স্বৈরাচার আওয়ামী লীগের লোকেরাও ঢোকার চেষ্টা করবে, নানান কিছু আমরা দেখবো সামনে। তাদের একটি আহ্বান নিয়ে মনে হয় সমালোচনা হচ্ছে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ বা যারা এই যে পুনর্বহালের যেটা কাউন্সিলরদের। তো নানান ধরনের আমরা কিছু দেখবো। এর মধ্যে একজন উপদেষ্টা বলেছেন, উপদেষ্টা না, নির্বাচন কমিশন যে সংস্কার কমিশন, সেই বদিউল আলম মজুমদার, উনি বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে উনি কোনো বাধা দেখছেন না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে যে 3টা নির্বাচন আওয়ামী লীগ নষ্ট করেছে। আপনি দেখেন আইসিটিতে যে বিচারটা হবে, একটা পত্রিকার শিরোনাম, আমাদের পত্রিকার কালের কণ্ঠে আপনি বললেন যে শীর্ষ নেতারা ব্ল্যাকলিস্টেড হতে পারে, নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারে না, কনভিক্টেড হলে কিন্তু তারা আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন। সেটা কিন্তু দ্রুত এগিয়ে চলেছে। তারপরে নির্বাচনের তো সময় বাকিও আছে একটু, তো এইভাবে হবে আর কি। নতুন জেনারেশন আসতে হবে। আওয়ামী লীগকে কিন্তু শুদ্ধি অভিযান তাদের মধ্যে চালাতে হবে, তাদের বোধোদয়টা হতে হবে, তারা যে অন্যায় করেছে, পাপ করেছে, সেটা স্খলন করতে হবে, প্রায়শ্চিত্ত তো অবশ্যই করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখনও কিন্তু আওয়ামী লীগ 4 মাসেও স্বীকার করেনি যে তারা ভুল করেছে, অন্যায় করেছে। এতগুলি প্রাণ গেছে, তারপরে এতদিন ধরে বিচার ব্যবস্থাকে নষ্ট করেছে, নির্বাচন ব্যবস্থাকে নষ্ট, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। একটা প্রহসনমূলক একটা দম্ভের ভিত্তিতে তারা ক্ষমতায় ছিল, এবং দেশকে সম্পদ পাচার করে, আপনি দেখেন, গুম করে, হত্যা করে, লুণ্ঠন করে, সম্পদ পাচার করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সেই ভগ্নস্তূপের মধ্যে দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এখন আমাদের সামনে কঠিন পথ, সামনে কিন্তু অর্থনৈতিক বিপর্যয় আসতে পারে, অর্থনৈতিক মন্দা, আপনি বিনিয়োগও আসছে না সেই অর্থে। তারপরে এখন রিজার্ভ বাড়লে কি হবে, কিন্তু সেটার তো
টাকাটা তো রোল করছে না সেভাবে। যাই টাকা আমরা উপার্জন করছি সেগুলি ঋণ শোধ করতেই ফুরিয়ে যাচ্ছে। নানান দুর্নীতিমূলক, আপনি আদানির সঙ্গে অসম চুক্তি, এত বিপুল ব্যয় সেখানে আমাদেরকে দিতে হচ্ছে। তারপরে আপনার রূপপুর পারমাণবিক যেটা বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও দুর্নীতির কথা আমরা শুনতে পাচ্ছি। এরকম আরও অনেক কিছু বেরিয়ে আসছে, সেগুলি তো খুবই মর্মান্তিক, দেশের জন্য ভয়ঙ্কর, অর্থনীতির জন্য বিধ্বংসী খবর সেগুলি। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে এই সরকারকে, এবং আমরা যেন দায়িত্বশীল আচরণ করি, ছাত্রদেরকেও সেভাবে দায়িত্বশীল আচরণ করতে হবে, সংযম দেখাতে হবে। নির্বাচনে তারা আসতে চায়, ভালো কথা, সেটা ভোটে প্রমাণিত হবে। মানুষ যদি তাদের পছন্দ করে, ভালো কথা। রাস্তার আন্দোলন এক জিনিস আর নির্বাচন আরেক জিনিস, দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। দুই বাস্তবতাটা একরকম না আসলে, এটা মানতে ঠিক আছে। তবে এইটাও ঠিক যে নতুন ফ্রেশ ব্লাড আসা দরকার, নতুন নেতৃত্ব আসা দরকার। আমরা সংস্কারটা চাই, রাজনৈতিক দলের মধ্যে সংস্কারটা চাই, তাই না? তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে এবং আন্দোলনের ভাষাটা তাদেরকে পড়তে হবে, সেই অনুযায়ী তাদেরকে অ্যাক্ট করতে হবে। অনেক অনেক। আপনাদের পত্রিকায় কালের কণ্ঠে আজকে একটি গুরুত্বপূর্ণ শিরোনাম এবং আপনারা রিপোর্ট করেছেন, চলচ্চিত্রের আকাশে কালো মেঘ। সাধারণত দৈনিক পত্রিকাগুলোতে এইভাবে রিপোর্টগুলো হয় না, বিশেষ করে চলচ্চিত্র নিয়ে এমন ফ্রন্ট পেজে রিপোর্ট করা, এটি আপনাদের ব্যতিক্রম। এখানে যেটা বলছেন আপনারা যে বাংলাদেশের চালচিত্র পরিচালক 4 শতাধিক বেকার, আশঙ্কাজনক হারে কমছে সিনেমার মুক্তি, এবং সিনেমা হিট ফ্লপের উপর হল নির্মাণও ভেঙে ফেলা নির্ভর করে, এবং বেকার 30,000 শিল্পী কলাকুশলী। এটা একটা বিরাট জগতের, এবং এখানে একটা শূন্যতা দেখা দিচ্ছে, একটা সংকট দেখা দিচ্ছে। কিন্তু চলচ্চিত্র বলতে তো আমরা মনে করি নাচ গান এক্সট্রা, সেটা তো নয়। চলচ্চিত্র কিন্তু একটা আপনার সমাজ বদলের একটা বড় হাতিয়ার। আপনি নিজে সেটার সঙ্গে যুক্ত আছেন, নাটকের সঙ্গে, চলচ্চিত্রের সঙ্গে। আমরা সাধারণ অর্থে বিনোদন হিসাবে দেখি, কিন্তু সেটা তা নয়। মানুষের চেতনাটাকে পরিশুদ্ধ করার জন্য, সত্যিকারের সানানো একটা মূল্যবোধ, একটা মনন তৈরি করার জন্য চলচ্চিত্র বিশাল ভূমিকা পালন করে। কারণ এটা হচ্ছে সর্বগ্রাসী মাধ্যম, অডিও ভিজুয়াল, তাই না? এবং এই একটা মেসেজ যদি আপনি দেন, একটা চলচ্চিত্রের মাধ্যমে একটা অর্ধশিক্ষিত, নিরক্ষর, শিক্ষাবঞ্চিত মানুষকেও আপনি কিন্তু মেসেজ দিতে পারেন, তাকে মোটিভেট করতে পারেন। প্রসঙ্গক্রমে বলি, আপনি যদি জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির কাহিনী আমাদের দেশের ইতিহাস বদলের চিন্তা করতে পারেন যে একটি সিনেমা আপনি দেখেন, সেগুলি কিন্তু কত বড় ভূমিকা পালন করেছে, তাই না? তো আমরা সেটার থেকে সরে এসেছি অনেকখানি, সেটা তো ক্ষতি হচ্ছে। আমরা এইসব টিকটক দেখছি, মোবাইল ফোনে এইসব দেখছি, রিলস দেখছি, সেগুলি তো অনেক ক্ষেত্রে অশ্লীলতায় পরিপূর্ণ, এবং এগুলির কোনো মান নেই, কোনো শিল্পমান তো দূরের কথা, এগুলি নষ্ট করে ফেলছে আমাদেরকে। আসলে ওই একটা কথা আছে না যে স্বাস্থ্য সংক্রামক নয়, ব্যাধিটাই হচ্ছে সংক্রামক। খারাপ জিনিসটা আপনি দেখবেন দ্রুত ছড়ায়, ভালো জিনিসটা ছড়ায় না। ফলে আমাদের এই দিকে নজর দিতে হবে, নিজেদের চলচ্চিত্র যাতে বিকশিত হতে পারে, আমাদের সংস্কৃতিকে ধরে যেন রাখতে পারি আমরা, আমাদের ঐতিহ্য, যে আমাদের যে শেকড়, নিজস্ব যে সত্তা, জাতিসত্তা, ঐতিহ্য, হাজার বছরের আবহমান বাংলার যে ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, সেগুলিকে ধারণ করার জন্য চলচ্চিত্রের সেই বিকাশটা আমাদের নিশ্চিত করতে হবে। সুতরাং এটা অ্যাড্রেস করাটা খুব জরুরি। এটা এত অবহেলিত অঙ্গন যে ওইটাকে কেউ গুরুত্বই দেয় না, সব শুধু আছে সেই আইসিটি। তো এখন এগুলিও তো সমান তালে দেখতে হবে এবং গুরুত্ব দিতে হবে, না হলে কিন্তু আমরা পিছিয়ে থাকবো, সাংস্কৃতিকভাবে আমরা দীনতার মধ্যেই থাকবো। যেমন উজ্জ্বল বলেছেন, এক সময়কার মেগাস্টার, সময়ের সঙ্গে তাল মেলাতে না পারলে বেকারত্ব দূর হবে না। এবং ববিতা বলেছেন, আন্তর্জাতিক খ্যাত আমাদের অভিনেত্রী, চলচ্চিত্রের কয়েকজন ছাড়া সবাই দুরবস্থার মধ্যে আছেন, চরম দুরবস্থার মধ্যে আছে। চলচ্চিত্র নীতিটা একটু দরকার। আপনি জানেন যে অনুদানের প্রথা আছে, কিন্তু সেখানেও কিন্তু নানান পক্ষপাত, শূন্যতা, তারপরে আপনি কি বলেন, দুর্নীতির অভিযোগ আমরা পাই। সেটাও সঠিকভাবে হচ্ছে না। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও একসময় খুবই মর্যাদাপূর্ণ জিনিস ছিল, আমরা অপেক্ষা করে থাকতাম কে হবে সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা, হ্যাঁ, পরিচালক, ছবি, সঙ্গীতকার, শিল্পী। তো আমরা সেটার থেকে সরে এসেছি, সেটার দিকে আবার আমাদের ফিরে আসতে হবে, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে একটি রিপোর্ট বেরিয়েছে আজকে পত্রিকায়, ফেক আইডি। আপনি যদি মোবাইল ফোনে কিছুক্ষণ থাকেন তাহলে দেখবেন যে ধরনের কন্টেন্টগুলো আসে, এই কন্টেন্টগুলো শুধু বাচ্চাদের তো না, বড়দেরও খুবই বিব্রতকর অবস্থায় ফেলে, বিভ্রান্ত করে। তো এইটা কি রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের নিয়ন্ত্রণের সুযোগ নেই বাংলাদেশে?
কিছুটা তো আছেই, সেটা ফেসবুককেও যে প্রোটেস্ট করতে তারপর গ্রুপ দিয়ে ইয়ে করতে হয় তো যাতে তুলে নেওয়া হয়, কিন্তু সবচেয়ে বেসিক জিনিস হলো আপনার ব্যক্তি মানুষের মধ্যে যদি পরিবর্তনটা না আসে, সরকার তো এটা পুলিশ দিয়ে পারবে না, আইন দিয়ে পারবে না, তাই না? আমাদের নিজেদেরকে বদলাতে হবে, আমরা যেন সচেতন থাকি, এখান থেকে ভালো জিনিসটাই যেন নেই, খারাপ জিনিসের দিকে যেন আমরা ঝুঁকে না পড়ি। বাংলা ওয়াশ শব্দটি খুব আলোচিত, অনেক দিন ধরে বলা যাচ্ছিল না, কিন্তু এবার বাংলা ওয়াশ হলো। কিন্তু আমার একটু ছোট্ট প্রশ্ন, এই আনন্দের মধ্যেও আমরা একসময় ওয়ান ডেতে ভাবতাম যে আমরা আছি বেড়া একদম, কিন্তু এখন যেন ওয়ান ডে ক্রিকেটে সেই টেস্টের তো একটা ভরাডুবি আছেই, ওয়ান ডেতে কেমন জানি একটা দোদুল্যমানতা, আবার আমরা কি টি-20-তে একটু বড় হচ্ছে আর কি, তো ওয়ান ডে কি হবে? আস্তে আস্তে আমরা আসলে এখানে কিন্তু একটা স্বৈরাচারের সেই ছায়া পড়েছিল, ক্রিকেট অঙ্গন বলেন, ফুটবল অঙ্গন বলেন, এখন নতুন নেতৃত্ব এসছে এবং আমাদের মেয়েরা খুবই ভালো করছে, তাদের অভিনন্দন জানাই। তো আমাদের সামনে আশার আলো আছে, আমরা যদি প্রত্যেকেই দায়িত্বশীল হই, দেশপ্রেমিক হই আরেকটু, তাহলে কিন্তু আমাদের সামনে অনেক সম্ভাবনা। আমাদের সব ক্ষেত্রে কিন্তু মেধাবী লোক আছে, কিন্তু সেগুলির ঠিকমতো ম্যানেজমেন্ট নেই, সেটার বিকাশের ক্ষেত্রটা আমরা নিশ্চিত করতে পারি না, ফলে আমরা পেছনে পড়ে থাকি। আমাদের এত পেছনে পড়ে থাকার কথা নয়, আমাদের আরও অনেক উঁচুতে যাওয়ার কথা, জি সব ক্ষেত্রেই। না মানে আপনি যেটা বললেন যে আমরা আসলে আরও অনেক অনেক উঁচুতে যাওয়ার কথা, সেই জায়গাটা আমরা পারিনি। আজকে অনেক দিন পরে সেই আলোচিত হত্যাকাণ্ড আনোয়ারুল, তার একটি রিপোর্ট বেরিয়েছে, লাশের খণ্ডাংশগুলো আনোয়ারুলের মেয়ের সঙ্গে মিলল ডিএনএ। তার মানে ভয়ঙ্কর রোমহর্ষক একটা ঘটনা, এবং কত ভয়ঙ্কর ক্রিমিনালরা এইভাবে করতে পারে অন্য দেশে গিয়ে। আপনি দেখেন কত সুপরিকল্পিত হত্যাকাণ্ড, সেটা যাই হোক আস্তে আস্তে সেটা তো উন্মোচিত হচ্ছে। আমাদের গোয়েন্দাদেরকে এবং আমাদের পাশের দেশের গোয়েন্দাদেরকে ধন্যবাদ জানাবো যে এটা যে শেষ পর্যন্ত এই রহস্যটা উদ্ঘাটিত হলো। এই রকম চাঞ্চল্যকর হত্যাকাণ্ড রোধে কিন্তু সচেতন থাকা দরকার, মানুষেরও সচেতন থাকা দরকার, গোয়েন্দা সংস্থাগুলির, আইনশৃঙ্খলা বাহিনীর, সবাই। আর আপনি দেখেন এগুলি লোভের ব্যাপার আছে, সব কিছুর পেছনে দুর্নীতির আছে, সেগুলি কিন্তু নষ্ট করে মানুষকে, খুনে প্রবৃত্ত করে। এই পাশবিকতার থেকে আমরা মুক্তি চাই, আমরা একটা সুস্থতা চাই, শান্তি চাই, স্থিতি চাই। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, প্রথমে যে আলোচনাটি শুরু করেছিলাম, আবারও সেই একই আলোচনাটা করি, একই অনুরোধটা করি। আপনার প্রিয় সন্তান প্রতিদিন কোথায় যায়, কার সঙ্গে মেশে, তার বন্ধু কারা, আপনি কি জানেন? এই যে একটা হত্যাকাণ্ড হয়ে গেল, পত্রপত্রিকার শিরোনাম হলো, এটা তো কাঙ্ক্ষিত না। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খুদা হাফেজ।